যেভাবে এক্সপ্রেস করলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য বুঝতে সুবিধা হবে, তারা আগ্রহী হবে, এইভাবে প্রোগ্রামগুলো ডিজাইন করে আমরা যদি এক্সিকিউট করতে পারি, এটা খুব ভালো একটা ইম্প্যাক্ট রাখবে। এই যে আমাদের কনসেপ্টটা আমাদের শেয়ার মার্কেট সম্পর্কে, যে এটা হচ্ছে একটা গ্যামলিংয়ের জায়গা, এখানে টাকা ডাবল হয়ে যাবে, এই কনসেপ্টটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ট্যাক্স বেনিফিটের একটু কম, অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রসিডিউর, অ্যান্ড দেন ফাইন্যান্সিয়াল লিটারেসি কম, মানুষের মিউচুয়াল ফান্ড সম্পর্কে যে আইডিয়াটা কম, এই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করছি। সিকিউরিটিটা থাকতে হবে যে আমার টাকাটা সেফ, এই টাকাটা কোথাও চলে যাবে না। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রতিদিনের অর্থ বাণিজ্য। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠান আলোচনা করে থাকি অর্থনীতির বিভিন্ন সেক্টর নিয়ে। আজকে আমরা আসলে আলোচনা করব বাংলাদেশের পুঁজিবাজারের অন্যতম একটি খাত মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ড নিয়ে আজকে আলোচনা করব, যার সাথে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন নীলঞ্জনা রহমান, হেড অফ অপারেশন ইমপ্রেস ক্যাপিটাল। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমন্ত্রণের জন্য। আমার এই দীর্ঘ অভিজ্ঞতা আমি যেটা দেখেছি, নারী হিসেবে আপনি মনে হেড অফ অপারেশন হয়েছেন প্রথম, এই বিষয়টা আসলে আপনার কেমন লাগছে? এই বিষয়টা অবশ্যই আনন্দের এবং প্রাউড করার মতো ব্যাপার। এক্ষেত্রে আমি আমার ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। আমার কোম্পানি ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেডের ম্যানেজমেন্ট, দে আর অলওয়েজ ভেরি সাপোর্টিভ, এবং এখানকার খুব ভালো ওয়ার্ক এনভায়রনমেন্টের কারণে আমি কাজ করে এ পর্যন্ত আসতে পেরেছি। তো জানতে চাই যে মিউচুয়াল ফান্ডের আমাদের যে বিশাল সম্ভাবনা, এই সম্ভাবনাময় খাতটা কেন আসলে সামনের দিকে এগোচ্ছে না? এটা সমস্যাগুলো আসলে কোথায়? আমরা যদি প্রথমেই খুব সংক্ষিপ্তভাবে একটু মিউচুয়াল ফান্ড কী সেটা একটু জেনে নিই। মিউচুয়াল ফান্ড বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে অ্যাপ্রুভাল পাওয়া একটা ফান্ড, যেটা অনেকজন সাধারণ বিনিয়োগকারীর বিনিয়োগ একত্রিত করে একটা তহবিল গঠন করা হয়, যেটার পরিচালনার দায়িত্বে থাকে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এবং এটা কমিশনের কিছু গাইডলাইন আছে স্পেসিফিক, সেটা ফলো করে একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার মানি মার্কেট এবং ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট করে সেখান থেকে রিস্ক অ্যাডজাস্টেড সর্বোচ্চ ভালো রিটার্নটা বিনিয়োগকারীদেরকে দেওয়াটাই হচ্ছে মিউচুয়াল ফান্ডের গোল। এখন আমাদের ইন্ডাস্ট্রিতে মূলত 2 ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড আছে, আমরা সবাই জানি। একটা মেয়াদি বা ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড, একটা বেমেয়াদি বা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের সমস্যাগুলো নিয়ে যদি আমরা কথা বলতে চাই, সমস্যা না বলে যদি আমরা চ্যালেঞ্জ বলি, প্রথম চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয় ইনভেস্টমেন্ট অপশন হিসেবে মিউচুয়াল ফান্ডটা এখনও পরিচিত না সাধারণ মানুষের কাছ থেকে। যেভাবে সঞ্চয়পত্র, এফডিআর বা ডিপিএসের ব্যাপারে সবাই জানে ইনভেস্টমেন্ট ভেহিকেল হিসেবে, মিউচুয়াল ফান্ডটা এখনও মানুষের কাছে ওইভাবে পরিচিত করতে পারিনি আমরা। এটাকে ল্যাক অফ ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস আমরা বলতে পারি। এটা একটা পয়েন্ট আমরা বলতে পারলাম। আমি যদি সেকেন্ড একটা পয়েন্টে যাই, যে মিউচুয়াল ফান্ডের আমরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টরদেরকে অনবোর্ড করার ক্ষেত্রে আমরা কী ধরনের প্রবলেম বা চ্যালেঞ্জ ফেস করে থাকি। একটা যেটা হয়ে থাকে, যেহেতু আসলে মিউচুয়াল ফান্ডটাকে আমরা ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাচ্ছি না, বা শুধু হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালদের মধ্যে রাখতে চাচ্ছি না। রিটেল ইনভেস্টরদেরকে অনবোর্ড করার ক্ষেত্রে একটা প্রবলেম যেটা হয়, যে আমাদেরকে ইউনিটগুলো পাঠাতে হয় তার বিও অ্যাকাউন্টে। সো একজন যখন স্মল টিকেট ইনভেস্টমেন্ট করার জন্য একজন ইনভেস্টর মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আগ্রহী হয়ে ইনভেস্টমেন্ট করতে আসতে চাচ্ছেন, তো প্রথমে আমরা বলতেছি তুমি আগে একটা বিও অ্যাকাউন্ট খুলে তারপরে আমাদের কাছে আসো। তো সরাসরি তারা আমাদের কাছ থেকে ইনভেস্টমেন্ট প্রসেসটা তাদের জন্য একটু ইনকনভিনিয়েন্ট হয়ে যাচ্ছে। সো ব্যাপারটা এরকম যে আমার কাছে অ্যাকাউন্ট ইউনিট পারচেস করতে আসলো, আমি আরেক জায়গায় তাকে অ্যাকাউন্ট খুলতে পাঠালাম। আবার যখন সে ফান্ডটা উইথড্র করতে চাচ্ছে, তখন এই ইউনিটগুলো যখন তাকে আবার আমাকে ফেরত দিতে হচ্ছে, এটার কোনো ডিজিটালাইজ প্ল্যাটফর্ম নাই। তাকে একটা হার্ড কপি, সাইন কপি এক জায়গায় সাবমিট করতে হচ্ছে, তারপর সে ফান্ডটা উইথড্র করতে পারছে। পুরা জিনিসটা একটু ইনকনভিনিয়েন্ট হয়ে যাচ্ছে ইনভেস্টরের জন্য, অ্যান্ড উই ফাইন্ড ইট চ্যালেঞ্জিং। ইনভেস্টররা ডিমোটিভেটেড হয় যখন আমরা বলি যে সরাসরি তুমি আমার কাছ থেকে এই ইউনিট পারচেজ এবং সারেন্ডারটার মাঝখানে একটা মিডিয়াম হয়ে আসতে হবে। তো এটা অপারেশনাল ক্ষেত্রে ইনভেস্টর অনবোর্ড করার ক্ষেত্রে আমরা এই চ্যালেঞ্জটা ফেস করি। আমরা যদি আরেকটু সামনের দিকে আগাই, যদি আমরা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের কথা বলি, ট্যাক্স বেনিফিটের ক্ষেত্রে কিছু ডিফারেন্সেস আছে। যেমন 2022 সাল পর্যন্ত কোনো লিমিট ছিল না। আমরা তো ট্যাক্স রিবেটের জন্য আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হয়, ইউ অবভিয়াসলি নো অ্যাবাউট ইট।
সো আগে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে যে ট্যাক্স রিবেট পাওয়া যেত সেই ইনভেস্টমেন্টের কোনো লিমিট ছিল না। 2023 সালে নতুন অ্যাক্ট যখন আসলো, এটাকে একটা ক্যাপ করে দেওয়া হলো যে 5 লাখ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্টে তুমি রিবেট পাবা। বাট যেটা লিস্টেড সিকিউরিটিজের ক্ষেত্রে এই ধরনের কোনো ক্যাপ নাই। সো একটা পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে, যেটা আসলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের বেনিফিটটাকে কমায় দিচ্ছে। সেম গোজ ফর ক্যাপিটাল গেইন ট্যাক্স। একজন ইন্ডিভিজুয়াল ইনভেস্টর যখন সরাসরি লিস্টেড সিকিউরিটি থেকে ক্যাপিটাল গেইন করছেন, সেটা ট্যাক্স ফ্রি। বাট যেখানে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের কথাটা উল্লেখ নাই। এটা নিয়ে যদিও কমিশন কাজ করছে যে মিউচুয়াল ফান্ডটাকেও এটাকে ট্যাক্স রিবেটে ট্যাক্স এক্সামশনে অ্যাড করার জন্য, বাট স্টিল ইট ইজ ক্যাপিটাল গেইন নট ট্যাক্স এক্সামটেড। সো এই ট্যাক্স বেনিফিটের একটু কম, অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রসিডিউর, অ্যান্ড দেন ফাইন্যান্সিয়াল লিটারেসি কম, মানুষের মিউচুয়াল ফান্ড সম্পর্কে যে আইডিয়াটা কম, এই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করছি। তো এই যে চ্যালেঞ্জগুলো আসলে যেগুলো আপনারা ফেস করছেন, সেখান থেকে উত্তরণের জন্য আসলে আপনাদের সম্মিলিত কি প্রচেষ্টা আছে যেগুলো দিয়ে এখান থেকে আসলে আমার কাছে মনে হয় যে বিগত 10 বছরে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং চেঞ্জেসগুলো হচ্ছে গ্র্যাজুয়ালি। আমি বলবো না যে এটা গ্রো করে গেছে, এটা অবশ্যই একটা ডেভেলপমেন্ট স্টেজে আছে। অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থ্রু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, এখন তো সোশ্যাল মিডিয়ার থ্রুই আসলে অ্যাওয়ারনেসগুলো বেশি তৈরি করা যায়। সো ইনভেস্টরদের সাথে যোগাযোগ করা হচ্ছে, তার বিভিন্ন ধরনের অ্যাড দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, ট্যাক্স বেনিফিট বা মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের বেনিফিটগুলো সম্পর্কে বোঝানো হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম রেগুলেটরের সাথে টাইম টু টাইম যোগাযোগ করা হচ্ছে, যেই রুলস রেগুলেশনগুলো আপডেট হলে আমাদের জন্য সুবিধা হবে মিউচুয়াল ফান্ডকে মানুষের কাছে পপুলারাইজ করা। সো এগুলো নিয়ে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো একসাথে কাজ করে যাচ্ছে। যদি আমাদের পার্শ্ববর্তী দেশও দেখি যে এই মিউচুয়াল ফান্ডে আসলে যেটা আপনি শুরুতে বলছিলেন যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য তারা সম্মিলিতভাবে অ্যাসোসিয়েশন, তারপরে ব্যক্তিগত প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে। আপনাদের দিক থেকে আসলে কি এরকম কোনো উদ্যোগ আপনারা নিয়েছেন বা ভবিষ্যতে নেবেন এরকম কোনো? আমাদের পার্শ্ববর্তী দেশের কথা আপনি যেটা বলেছেন যে দেয়ার মিউচুয়াল ফান্ড অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড অফ ইন্ডিয়া, তাদের একটা লং টার্ম ক্যাম্পেইন প্রোগ্রাম গিয়েছিল, যেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ড সাহি হ্যায়। এবং এই ক্যাম্পেইনের লং টার্ম যেটা রেজাল্ট আসছে সেটা হচ্ছে সেখানকার যে মানুষ, ইন্ডিয়ার যে জেনারেল ইনভেস্টর, তারা মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টকে রিস্কি ইনভেস্টমেন্ট থেকে এই কনসেপ্টটা চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট হচ্ছে স্মার্ট ইনভেস্টমেন্ট। সো ডেফিনেটলি এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্যই আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি। আমার কাছে মনে হয় যে প্রতিটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তাদের নিজেদের মতো করে চেষ্টা করছে। সো যদি একটা অ্যাসোসিয়েশনের থ্রু এই ধরনের একটা ক্যাম্পেইন বা লং টার্ম একটা গোল নিয়ে আগানো যায়, সেটা রেজাল্টটা আরও ভালো হবে বলে আমি আশা করি। আপনি ধরেন এই যে সমস্যাগুলো বললেন, এই সমস্যাগুলো উত্তরণে আসলে আমাদের কার জায়গা থেকে কি কাজ করা উচিত? মানে সরকারের দিক থেকে কি, আপনারা প্রতিষ্ঠান হিসেবে আপনাদের কি করা উচিত, বা এই যে স্টেক হোল্ডার আছে বাজারে, তাদের আসলে ব্রোকার হাউস বা মার্চেন্ট ব্যাংক বা অন্যদের কি করা উচিত? রেগুলেটরি সাইড থেকে যদি আমি বলি, তারা যথেষ্ট করছেন এবং আমাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আমার মনে হয় ইটস এ গ্র্যাজুয়াল প্রসেস। এটা আস্তে আস্তে তারা আরও এটা ইমপ্রুভমেন্টের জায়গায় যাবে। এখন সবচেয়ে বেশি দরকার যেটা ট্যাক্সের যে ডিফারেন্সেসগুলো হয়ে আছে লিস্টেড সিকিউরিটি বা ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডের সাথে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের, এই ডিফারেন্সগুলো মিটিগেট করা প্রয়োজন। অ্যাট দ্য সেম টাইম ইনভেস্টমেন্ট প্রসেসটা যাতে সম্পূর্ণ ডিজিটালাইজ হয়ে যায়, ইনভেস্টরদেরকে যাতে এটা ইজ অফ ইনভেস্টমেন্ট দিতে হবে। এখন মানুষের আসলে হার্ড কপি দিয়ে ইনভেস্টমেন্ট করা, কোথাও গিয়ে ইনভেস্টমেন্ট করা, পিপল ডিডন্ট ফাইন্ড ইট ভেরি কনভিনিয়েন্ট। তাদের জন্য ইনভেস্টমেন্টটাকে খুব ইজি করতে হবে। আমি যদি আবারও একটু ইন্ডিয়ার এক্সাম্পলে আসি, বিকজ দ্য মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া ইজ সামথিং টু ফলো। তারা খুবই ডেভেলপড একটা মার্কেট। তো তাদের 2009 সালে বম্বে স্টক এক্সচেঞ্জ একটা প্ল্যাটফর্ম তৈরি করলো, যেটা হচ্ছে বিএসসি মিউচুয়াল ফান্ড, স্টার মিউচুয়াল ফান্ড, বিএসসি স্টার মিউচুয়াল ফান্ড। সো এটা একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম যেটার থ্রু একজন ইনভেস্টরকে কারোর সাথে যোগাযোগ করতে হয় না, সে এখানেই ইনভেস্টমেন্ট করতে পারছে এবং তার উইথড্রল এভরিথিং ওই সিঙ্গেল প্ল্যাটফর্মের থ্রু হচ্ছে। এটা তার মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টটাকে অনেকখানি ফ্যাসিলিটেট করেছিল। সো আমাদের মনে হয় যে আমাদের যে এখন গতানুগতিক ইনভেস্টমেন্ট প্রসেস, যেটা আসলে সিকিউরিটির কথা মাথায় রেখেই করা হয়, তো আমার মনে হয় যে ডিজিটালাইজেশন অফ ইনভেস্টমেন্ট প্রসেস, যেটা রেগুলেটরের অবশ্যই পারমিশন লাগবে, অ্যান্ড ট্রান্সপারেন্সি অফ দ্য ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্টের সাইড থেকে করতে হবে। যে যখন তার ইনভেস্টমেন্টের একটা সেন্স অফ সেফটি থাকতে হবে। অ্যাজ এ ইনভেস্টর আপনি যখন কোথাও ইনভেস্টমেন্ট করবেন, আপনার এই
সিকিউরিটিটা থাকতে হবে যে আমার টাকাটা সেফ, এই টাকাটা কোথাও চলে যাবে না। সো আমার মনে হয় যে রেগুলেটর সাইড থেকে ট্যাক্সের ইস্যুটা এবং পুরো প্রসেসটাকে ডিজিটালাইজ করার জন্য রেগুলেটর এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বোথ একটা সম্মিলিত একটা চেষ্টা লাগবে। আর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেটা হবে যে আরও বেশি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, ইফেক্টিভ ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম। আমাদের যেটা হয়, আমরা লিটারেসি প্রোগ্রাম অনেকেই করে, যেহেতু আসলে রিটেল ইনভেস্টরদেরকে আমরা অনবোর্ড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আসলে সব সেক্টরের মানুষের কথা মাথায় রেখে আমাদেরকে প্রোগ্রামগুলো ডিজাইন করতে হবে। আমরা যখন ফাইন্যান্সের বা অ্যাকাউন্টিংয়ের খুব কঠিন কঠিন টার্ম দিয়ে ইনভেস্টরদেরকে ইনভেস্টমেন্ট বোঝানোর চেষ্টা করি, তখন তারা যেটা হয় যে উল্টো আরও ভয় পেয়ে যায় যে আমি তো এই টার্মগুলো বুঝতে পারছি না, সো এখানে ইনভেস্টমেন্ট করার আমার প্রয়োজন নেই, আমি গতানুগতিক ইনভেস্টমেন্টের মধ্যেই থাকি। তো আমার মনে হয় যেভাবে এক্সপ্রেস করলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য বুঝতে সুবিধা হবে, তারা আগ্রহী হবে, এইভাবে প্রোগ্রামগুলো ডিজাইন করে আমরা যদি এক্সিকিউট করতে পারি, এটা খুব ভালো একটা ইম্প্যাক্ট রাখবে। আপনার এই যে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এবং আপনি তো নিঃসন্দেহে ইনভেস্ট করতে গিয়ে আপনার পার্শ্ববর্তী দেশ বা ওয়ার্ল্ডের আরও দেশের এই খাত সম্পর্কে আপনি অভিজ্ঞতা নিয়েছেন বা পড়াশোনা করেন। এই যে আমাদের সব মিলিয়ে অন্য দেশের যদি তুলনা করি বা বাংলাদেশের এই খাতের সম্ভাবনাটা আসলে কতটুকু? সম্ভাবনা অনেক। আমাদের আসলে এই ফান্ডের এখনও গ্রোথ কিছুই হয়নি, পুরাটাই আমি যদি বলি আনট্যাপড অবস্থায় আছে। যেটা ভালো জিনিস সেটা হচ্ছে যে কাজ আমরা শুরু করেছি, আস্তে আস্তে কিন্তু গ্রো করছে। আমি যেটা একটু আগেও বলেছি যে 10 বছর আগে যেই সিচুয়েশনটা ছিল মিউচুয়াল ফান্ডের, এখন কিন্তু অনেকখানি ইমপ্রুভ করে গেছে। আমরা যদি ইন্ডিয়ার সাথে আবার তুলনা করি, দেয়ার আর লটস অফ ইনভেস্টমেন্ট অপশন। সো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশান আছে। সো একজন ইনভেস্টর যদি ইনভেস্টমেন্ট করতে চায়, এবং দেয়ার হার্ডলি এনি পার্সন ইন ইন্ডিয়া যার একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট নাই, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, সিপ। সো ওখানে একজন অটো ড্রাইভার যে তারও একটা মান্থলি 500 টাকার হইলেও একটা সিপ ইনভেস্টমেন্ট আছে। তো এটার কারণ কি, তার কাছে আসলে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট অপশন আছে, ডাইভার্সিফাইড প্রোডাক্ট, এবং তারা এখান থেকে দীর্ঘদিনের একটা রেকর্ড তৈরি হয়েছে ভালো রিটার্নের। তো আমার মনে হয় যে আস্তে আস্তে বাংলাদেশে আমরা ওই দিকে আগাচ্ছি। যেমন ধরেন যে ফিক্সড ইনকাম ফান্ডের ইনক্লুশনটা একটা খুব ভালো একটা ইনক্লুশন ছিল মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির জন্য, এবং আমার মনে হয় এইভাবে আস্তে আস্তে আমরা যখন বিভিন্ন ধরনের প্রোডাক্ট অফার করতে পারবো ইনভেস্টরদেরকে, তখন আমাদের এই ইন্ডাস্ট্রিটা এমনি গ্রো করে যাবে। এটা আসলে একজন ইনভেস্টর, মানে জেনারেল ইনভেস্টর বাংলাদেশে ধরেন বিনিয়োগ করার সুযোগ আছে, নিজেই চাইলে সে ব্রোকার হাউসে গিয়ে বিনিয়োগ করতে পারে, সে ওইখানে বিনিয়োগ না করে আপনার কাছে কেন আসবে? আচ্ছা, একজন বিনিয়োগকারী যখন সরাসরি ব্রোকার হাউসে গিয়ে ইনভেস্টমেন্ট করছে, সো দেয়ার আর লটস অফ লিস্টেড সিকিউরিটিস, সে কোন স্ক্রিপ্টটা চুজ করবে এটা সে কীভাবে ডিসাইড করে? আপনার কাছে কি মনে হয়? ইনফরমেশন বেস বা স্পেকুলেশন বেস ইনভেস্টমেন্ট করে। এক্ষেত্রে যেটা হয়, আমাদের বেশিরভাগ ইনভেস্টরের যে এক্সপিরিয়েন্স, তারা হয়তো বা প্রফিট করেছে কোনো একবার, কিন্তু পরবর্তীতে গিয়ে সেই এত পরিমাণ লস ইনকার করেছে যে সেই প্রফিটটা মিটিগেট হয়ে গেছে। সো এইভাবে ইনফরমেশন বেসড যেই ইনভেস্টমেন্ট, কারো কাছ থেকে শুনে আমি একটা শেয়ার কিনলাম বা স্পেকুলেশনের বেস একটা ইনভেস্টমেন্ট করলাম, সেখান থেকে রিটার্ন জেনারেট আসলে কখনোই পসিবল না। এটা হয়তো বা কোনো একবার পসিবল। এই যে আমাদের কনসেপ্টটা আমাদের শেয়ার মার্কেট সম্পর্কে, যে এটা হচ্ছে একটা গ্যামলিংয়ের জায়গা, এখানে টাকা ডাবল হয়ে যাবে, এই কনসেপ্টটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। শেয়ার মার্কেট, ইকুইটি মার্কেট আর মিউচুয়াল ফান্ড, এইটা এমন জায়গা না যেখানে টাকা ম্যাজিক্যালি টাকা ডাবল হয়ে যাবে। সো এটা হচ্ছে লং টার্ম এবং খুব রিসার্চ বেস ইনভেস্টমেন্ট করতে হয়, যেটা আপনাকে একটা খুব ভালো রিটার্ন এনে দিবে একটা পার্টিকুলার টাইমের পরে। ইজি মানি বলে কোনো কিছু নেই বা কুইক মানি বলে কোনো কিছু আসলে ইন্ডাস্ট্রিতে নাই, যেটা মনে হয় যে বেশিরভাগ ইনভেস্টররা যে ধারণা নিয়ে থাকে। আপনি যেটা বলেছেন যে এই যে সরাসরি তারা গিয়ে ইনভেস্টমেন্ট করছে, এই জিনিসটাই বন্ধ হওয়া প্রয়োজন। আসলে তাদের উচিত যে অবশ্যই একটা প্রফেশনাল ফান্ড ম্যানেজারের থ্রু ইনভেস্টমেন্টটা করা। মানে এটা করার মানে করতে হবে যে এই জন্য যে তার ফান্ড রিস্ক ফ্রি থাকবে, তার ফান্ড রিস্ক ফ্রি থাকবে অবশ্যই। হয়তো আমি যেটা বললাম যে দ্রুত রিটার্ন পসিবল, আমরা হয়তো বলতে পারবো না যে মিউচুয়াল ফান্ডে তোমার টাকা আমরা 1 বছরে ডাবল করে দিব, বা তুমি যদি একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজারের থ্রু অ্যাডভাইজারি সার্ভিসের থ্রু ইনভেস্টমেন্ট করো, তোমার টাকা ডাবল হয়ে যাবে। এই ধরনের আসলে অস্বাভাবিক রিটার্ন প্রমিস করা, দিস আর নট কারেক্ট অ্যাকচুয়ালি, যেটা আমাদের মার্কেটে খুবই ওয়েল প্র্যাকটিস। হ্যাঁ, যে কীভাবে দ্রুত টাকা বানানো যায়। সো দিস ইজ নট আ ভেহিকেল টু মেক ইয়োর মানি ডাবল কুইকলি। ইনভেস্টমেন্ট সবসময় একটু লং টার্ম গোল ওরিয়েন্টেড হইতে হয়, এবং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা এক্সপার্ট
সার্ভিসের থ্রু যেতে হয়। যারা ফান্ড ম্যানেজার দিনের পর দিন এখানে নিজের ফান্ড ম্যানেজ করেছেন, তাদের স্ক্রিপ্ট সম্পর্কে আইডিয়া আছে, একটা পার্টিকুলার শেয়ার তাদের গভর্নেন্স সম্পর্কে আইডিয়া আছে যে শেয়ারটা কখন ইনভেস্টমেন্ট করতে হবে, কখন এখান থেকে এক্সিট নিতে হবে। সো আমার মনে হয় যে এইভাবেই ইনভেস্টরের পক্ষে প্রফিট করা পসিবল। আপনি মাঝখানে বলছিলেন যে আসলে ইন্ডিয়াতে একজন অটো ড্রাইভার তারও এসআইপির মাধ্যমে সে ইনভেস্ট করে এবং সেখানে পণ্যের বহুমুখী পণ্য সেখানে পাওয়া যায়। আসলে বাংলাদেশে আপনারা যে মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে কাজ করছেন এখন, সেখানে কী ধরনের প্রোডাক্ট আপনাদের এখন আছে আর কী ধরনের প্রোডাক্ট সামনে আসার আরও সম্ভাবনা আপনি দেখছেন? এখন বর্তমানে যদি আমি মিউচুয়াল ফান্ডের স্কিম বলি, তাহলে একটা তো গ্রোথ ফান্ড, ব্যালেন্স ফান্ড, যেটা মানি মার্কেট এবং ইকুইটি মার্কেটে ব্যালেন্স করে ইনভেস্টমেন্ট করে কমিশনের গাইডলাইন অনুযায়ী। অ্যান্ড অ্যানাদার থিং ইজ শরিয়া ফান্ড অ্যাভেলেবেল আছে। বাংলাদেশে অনেক ইনভেস্টর আছে যারা শরিয়া ভিত্তিক ইনভেস্টমেন্টে তারা আগ্রহী, তাদের জন্য একটা অপশন আছে। আর একটা হচ্ছে যে ফিক্সড ইনকাম ফান্ড। ফিক্সড ইনকাম ফান্ডের কথা যদি আমি বলি, তাহলে যেমন ধরেন আমরা গত 1 বছরে আমরা জানি যে ট্রেজারি বন্ড খুব ভালো রিটার্ন দিয়েছে। এখন ট্রেজারি বন্ডে ইনভেস্টমেন্ট করতে হলে মিনিমাম 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হয়। কোনো ইনভেস্টরের যদি ইনভেস্টমেন্ট টিকিট সাইজ কম হয়, যে সে এখন 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে না, 50,000 বা 20,000 সে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে, তাহলে সে এই ফিক্সড ইনকামের থ্রু এই 20,000 টাকা যদি ইনভেস্টমেন্ট করে সে, তাহলে এই ট্রেজারি বন্ডের যে একটা খুব ভালো রিটার্ন রেট, তাহলে সেটা এইভাবে সেটা অ্যাকিউর করতে পারছে। সো এটা হচ্ছে ফিক্সড ইনকাম ফান্ডের একটা বেনিফিট। এখন আপাতত এই চার ধরনের ফান্ডই অ্যাভেলেবেল আছে। কিছু কাস্টমাইজ প্রোডাক্ট আছে, কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লাইক শুধু ফার্মা সেক্টরে ইনভেস্টমেন্ট করে তারা একটা ফান্ড ম্যানেজ করছে। এই ধরনের আস্তে আস্তে আরও নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমরা চিন্তা করছি। আমি যেটা জানি যে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড তাদের জায়গা থেকে এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করছে। সো এখনও আসলে বলার মতো এই 4টা ফান্ডই আছে, বাট আমার মনে হয় যে খুব অদূর ভবিষ্যতেই হচ্ছে যে আমাদের এখানে আরও নতুন নতুন প্রোডাক্ট আমরা দেখতে পারবো। আপনারা আসলে বিনিয়োগ করতে গিয়ে এখন যে আপনাদের ব্যালেন্স ফান্ড, গ্রোথ ফান্ড বা শরিয়া ফান্ড, এই ফান্ডগুলোতে বিনিয়োগ করতে গিয়ে কি কোনো ধরনের স্ক্রিপ্ট ক্রাইসিস ভোগেন না বা কোনো ধরনের সমস্যা আপনাদের পড়তে হয়? হ্যাঁ, এটা তো আমার মনে হয় যে সবাই একমত হবে যে আমাদের ইকুইটি মার্কেটে আরও অনেক ভালো কোম্পানি অনবোর্ড হওয়া প্রয়োজন। স্ক্রিপ্ট যদি চুজ করতে যাই আমরা, যখন গভর্নেন্স চেক করা হয় এবং সব কিছু অনুযায়ী রিটার্ন ইনভেস্টরকে প্রপার রিটার্ন দেওয়ার জন্য, বিশেষ করে শরিয়া ফান্ডে তো মানে যেহেতু ব্যাংক এবং অনেকগুলো সেক্টর বাদ দিয়ে ইনভেস্টমেন্ট করতে হয়, তখন খুবই কম স্ক্রিপ্ট আমাদের হাতে থাকে। আবার যেহেতু কিছু এক্সপোজার লিমিট করে দেওয়া আছে কমিশনের রুল অনুযায়ী, 10% এক্সিড করতে পারবে না, বা ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার 25% এক্সিড করতে পারবে না। সো ডেফিনেটলি ইটস আ চ্যালেঞ্জ ফর দ্য ফান্ড ম্যানেজার। এটার জন্য আপনারা তো রেগুলেটরদের সাথে নিয়মিত মিটিং করেন, বৈঠক করেন, সেক্ষেত্রে কি আপনাদের দিক থেকে রেগুলেটরকে এই সমস্ত জিনিসগুলো আপনারা এক্সপ্রেস করেছেন? হ্যাঁ, এটা কমিউনিকেট করা হয়েছে, এবং যেটা ড্রাফট মিউচুয়াল ফান্ড রুল 2025 যেটা শেয়ার করা হয়েছে, আমি দেখেছি যে এক্সপোজারগুলো সেখানে বাড়িয়ে দেওয়া হয়েছে। যেমন একটা পার্টিকুলার স্ক্রিপে 10%-এর জায়গায় 15% বলা হয়েছে, অ্যান্ড সেক্টরাল এক্সপোজার 25%-এর জায়গায় 30% করা হয়েছে। তো এই ভালো ইনিশিয়েটিভগুলো রেগুলেটরের কাছ থেকে আসছে, গিভেন দ্যাট এখানে আরও অনেক বেশি ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আমার মনে হয় যে টাইম টু টাইম হয়তো বা ফান্ড ম্যানেজারের কাছ থেকে ফিডব্যাক নিয়ে রেগুলেটর এই জায়গাগুলোতে আরও হেল্প করবে। আমি যদি আরও স্পেসিফিকভাবে বলি, তাহলে ফান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফান্ড ম্যানেজারের আরও বেশি ডিসক্রিশনের প্রয়োজন আছে, মানে ফ্লেক্সিবল গাইডলাইন প্রয়োজন আরও। তো সবশেষ হলো আপনাদের প্রতিষ্ঠান নিয়ে একটু বলতে চাই যে বাংলাদেশে তো অনেকগুলো মিউচুয়াল ফান্ড আছে, অ্যাসেট ম্যানেজারও আছে। একজন ইনভেস্টর মানে অন্যগুলো বাদ দিয়ে কেন আপনার ফান্ডে ইনভেস্ট করতে আসবে? মাই কোম্পানি ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেডে প্রথমত আমি প্রথমে একটা কথা শেয়ার করেছি যে বর্তমানে বাংলাদেশে যখন কেউ ইনভেস্টমেন্ট করতে চায়, ধরেন আপনি ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, আপনার প্রথমেই আপনার একটা সেন্স কাজ করে আমার টাকাটা সেফ কিনা। সো ইমপ্রেস গ্রুপ অ্যাজ এ গ্রুপ তারা গত 40 বছরে এই কনফিডেন্সটা মানুষের তারা অর্জন করেছে যে তাদের টাকাটা এখানে সেফ আছে। সো আমি আজ পর্যন্ত 9 বছরে এখানে কাজ করছি এই কোম্পানিতে, আমি কোনো ইনভেস্টরের কাছ থেকে এই জিনিসটা পাই নাই, স্টেট অফ মাইন্ড যে আমার টাকাটা এখানে সেফ থাকবে না। সো দ্যাট দ্য ম্যানেজমেন্ট ইজ ভেরি মাচ কেয়ারফুল বা ভেরি মাচ কমিটেড অ্যাবাউট দেয়ার ইনভেস্টর রিটার্ন, তার সর্বোচ্চ চেষ্টাটা করে। সো আমার মনে হয় এখানে ম্যানেজমেন্টে যারা আছে এবং আমাদের তাদের যে গুডউইল, তাদের ইনভেস্টমেন্টের যে সেফটি এখানে, এটা আমার মনে হয় যে ইনভেস্টরদেরকে জন্য একটা মোটিভেশন হতে পারে।
আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রতিদিন অর্থ বাণিজ্য। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে। আছে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ফান্ড খাতের অন্যতম প্রতিষ্ঠান ইমপ্রেস ক্যাপিটাল হেড অফ অপারেশন নীলঞ্জনা রহমান। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।